ওয়েলকাম টু আরডিএন স্টাডি। সো আজকে আমরা টেট টু এসটিজিটি এবং ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণ থেকে ধ্বনি, বর্ণ, স্বর ও ব্যঞ্জনের উচ্চারণ অনুসারে বর্গীকরণ, এই টপিকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন। আর টিআরবিটি যেভাবে প্রশ্ন করে তার থেকে এক ধাপ এগিয়ে যেন আমরা পড়তে পারি আরডিএন স্টাডির মাধ্যমে, সেই ব্যবস্থায় এখন আরডিএন স্টাডি করছে। আপনারা ক্লাসগুলো ভালোভাবে দেখবেন, একদম টপিক ওয়াইজ আমরা সব কিছু করাবো। আপনারা সাথে থাকবেন আরডিএন স্টাডি চ্যানেলের। তো দেখুন, প্রথমেই যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে ধ্বনি। ধ্বনি জিনিসটা কি? এখানে লেখা আছে দেখুন, বাকযন্ত্রের অল্প প্রয়াসে উচ্চারিত শব্দের অবিভাজ্য ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলে। এত কিছু বলার দরকার নেই, এত সময় ধরে আমি যা কিছু বললাম আপনারা শুনতে পেলেন। তো মুখের মাধ্যমে, আমাদের বাকযন্ত্র মুখের মাধ্যমে বলতে জিহ্বা, থোক, হ্যাঁ, তারপর যা কিছু রয়েছে আমাদের কথা বলতে যা কিছু লাগে তাকে বলা হয় বাকযন্ত্র। তো এই বাকযন্ত্রের যে অল্প প্রয়াসে আমরা যে উচ্চারিত একটা শব্দ, আমার যে মুখ দিয়ে শব্দ আসছে আপনারা শুনতে পাচ্ছেন, এটাকে ধ্বনি বলা হয়। যেমন ধরুন আমি বললাম ক, ক যে বললাম, ক শুনলেন, এটা হচ্ছে ধ্বনি। কিন্তু আমি যখন লিখে ফেলবো, এরকম ক দেখতে পাচ্ছেন লিখলাম, এটা হয়ে যাবে বর্ণ। একটু পরে আমি বর্ণের উদাহরণ দেব। তো ধ্বনি আর বর্ণের মধ্যে বেশি পার্থক্য নেই। ধ্বনি হচ্ছে মুখে বা মুখ দিয়ে উচ্চারিত অল্প প্রয়াসে যে আমাদের শব্দটা অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ, এটাকে ধ্বনি বলে। আর যখন আমরা এটাকে লিখে নেব এটাকে বলা হবে বর্ণ। তো ধ্বনি আর বর্ণের মধ্যে আপনারা বিশেষ কোনো পার্থক্য নেই, জাস্ট লিখলে বর্ণ আর মুখে বললে হচ্ছে ধ্বনি। তো দেখুন, ধ্বনি প্রধানত দুই রকম। কী কী? স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। তাহলে বর্ণ কী হবে? বর্ণ দুই প্রকার হবে, স্বর বর্ণ এবং ব্যঞ্জন বর্ণ লিখলে আর কি। ঠিক আছে, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। তো মনে রাখবেন, প্রধানত ধ্বনি হচ্ছে দুই রকম। আপনারা আরডিএন স্টাডি চ্যানেলের সাথে থাকুন। আর বাংলা গ্রামার নিয়ে চিন্তা করতে হবে না, কমপ্লিট বাংলা গ্রামার এবার করে দেবো। এবার আমি জান প্রাণ দিয়ে আপনাদের জন্য ক্লাসগুলো নিয়ে আসবো, ক্লাসগুলো করাবো। ঠিক আছে, তো দেখুন তারপরের স্লাইডে চলে যাচ্ছি। ক্লাসটা স্কিপ না করে দেখুন, অনেক কিছু জানতে পারবেন। এখন বর্ণ কি? দেখুন, বেশি কিচ্ছু না। বর্ণ হলো ধ্বনির নির্দেশক চিহ্ন। মানে ধ্বনি যে বলছি, যেমন আমি বললাম অ, আ, ই, তো ও আমি লিখে নিলাম, যখন আমি লিখে নেব এটা হয়ে গেল বর্ণ। তাহলে ধ্বনি নির্দেশক চিহ্ন বা আমরা ধ্বনিকে লিখে যখন প্রকাশ করি তখন তাকে বর্ণ বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, সবচেয়ে যে প্রবলেমটা মানুষের মধ্যে, অনেকে বর্ণ আর অক্ষরের মধ্যে পার্থক্যটা খুঁজে পায় না, বা বর্ণ এবং অক্ষরকে এক করে ফেলে। বর্ণ কী জিনিস, অক্ষর কী জিনিস, এটার মধ্যে আপনি 10 জনকে জিজ্ঞাসা করবেন, 9 জনই বর্ণ এবং অক্ষরকে এক জিনিস বলবে। আপনারা এটা দেখে নিন। তো তার জন্য বলছি অক্ষরটা একটু আলাদা। তো অক্ষরটা আমি আগে বলছি। দেখুন, অক্ষর জিনিসটা কি? অক্ষর হলো বাকযন্ত্রের সাহায্যে শব্দের যতটা অংশ সহজে একসাথে উচ্চারণ করা যায়। কি বলা হচ্ছে? অক্ষর জিনিসটাকে বাকযন্ত্রের সাহায্যে শব্দের যতটা অংশ আমরা একসাথে উচ্চারণ করতে পারি। যেমন ধরুন, উদাহরণস্বরূপ এখানে লেখা আছে মা। মা যে কথাটা আছে এখানে দেখুন, এটা যে এখানের মধ্যে কয়টা অক্ষর রয়েছে। ঠিক আছে, এখন দেখুন এখানে যে অক্ষরের কথা বলা হচ্ছে, দেখুন মা শব্দের বর্ণ আছে দুটি, যেমন মা যোগ আ, কিন্তু অক্ষর হচ্ছে একটি। এখন আমি বুঝিয়ে দিচ্ছি বর্ণ আর অক্ষরের মধ্যে পার্থক্যটা কী। ধরুন আমি যখন লিখব মা, মা হচ্ছে একটা অক্ষর, কিন্তু এখানে বর্ণ রয়েছে দুইটা, যেমন ম যোগ আ। ঠিক আছে, তাহলে ম হচ্ছে একটা বর্ণ, আ হচ্ছে আরেকটা বর্ণ, এ দুটো মিলে কিন্তু আমাদের অক্ষর হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখুন উদাহরণ আছে, মা শব্দের বর্ণ আছে দুটি, হ্যাঁ, ম যোগ আ, কিন্তু অক্ষর একটি। তাহলে এখানে দেখুন বাবা যে আছে, বাবার মধ্যে অক্ষর কয়টা থাকবে? বা, বা। আপনি কিভাবে চিনবেন? সবচেয়ে সহজ বুদ্ধিটা বলে দিচ্ছি। আপনি বাবাকে ইংরেজিতে লিখবেন, যতগুলো ভাওয়েল থাকবে অতগুলো এখানে অক্ষর আছে। ঠিক আছে, দেখুন আমি বলছি, বাবার মধ্যে আমি যদি ইংরেজিতে লিখি বি যোগ এ, বি যোগ মানে বি এ, বি এ। ঠিক আছে, তাহলে এখানে দেখুন অক্ষর কয়টা আছে? এখানে যেহেতু যেহেতু দুইটাই এ আছে, দুইটা স্বরবর্ণ আছে, তার জন্য এখানে অক্ষর হচ্ছে দুইটি। যদি বলা হয় বর্ণ কয়টি, বর্ণ কয়টা থাকবে? তাহলে বি একটা বর্ণ, এ একটা বর্ণ, আবার বি আর একটা বর্ণ, এ আর একটা বর্ণ। বর্ণ হচ্ছে এখানে চারটা, অক্ষর হচ্ছে দুইটা।
ঠিক আছে, এবার বুঝতে পেরেছেন। ধরুন আমি লিখলাম রাজেশ, হ্যাঁ আমার নামটাই লিখছি, RAJESH। এখানে বর্ণ কয়টা? বর্ণ হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ঠিক আছে, আর বর্ণর যখন আমরা মুখে বলছি RAJESH, এটাকে বলা হয় ধ্বনি, মুখ দিয়ে বলছি 6টা। এখন পরীক্ষার মধ্যে রাজেশ দিয়ে বলবেন নিচে এখানে রাজেশ শব্দের কয়টা অক্ষর আছে, তাহলে কিভাবে পাবেন? এখানে এ একটা স্বরবর্ণ, ই একটা স্বরবর্ণ, ঠিক আছে, তাহলে 2টা রাজেশ, তাহলে 2টা কি আছে? অক্ষর আছে। ক্লিয়ার? কেউ যদি বলে বিভিন্ন বিষয় আপনারা দেখতে পারেন, নেতাজি, নেতাজি আমি লিখলাম নেতাজি, নেতাজির মধ্যে বর্ণ কয়টা আছে? একটাই, একটা এ একটা আয়, মানে 3টা, নে একটা, তা একটা, জি একটা। তাহলে ইংরেজিতে আপনারা দেখে নেবেন, অক্ষর খুঁজে পেয়ে যাবেন। তো দেখুন এবার সবার ক্লিয়ার হয়েছে ধ্বনি, বর্ণ এবং অক্ষরের মধ্যে কি পার্থক্যটা রয়েছে। ধ্বনি হচ্ছে আমরা মুখ দিয়ে যে উচ্চারণটা করছি ক্ষুদ্রতম, বর্ণ হচ্ছে যেটার লিখিত রূপ দিয়ে দেব, ধ্বনির একটা লিখিত রূপ যখন দিয়ে দেবো এটা হচ্ছে বর্ণ। অক্ষর হচ্ছে আমরা যতগুলো ভাওয়েল খুঁজে পাবো ততগুলো এখানে অক্ষর রয়েছে। আশা করি ধ্বনি, বর্ণ এবং অক্ষর নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তো এবার চলে যাচ্ছি আমরা, কোথায় চলে যাচ্ছি? স্বরধ্বনির প্রকারভেদ। তো দেখুন স্বরধ্বনির প্রকারভেদ কি? স্বরধ্বনি যে বিষয়টা বলা হচ্ছে, আরেকটা কি ব্যঞ্জনধ্বনি। তো স্বরধ্বনি কি কি? স্বরধ্বনি হচ্ছে অ স্বর, আমরা যেটা ছোটো থাকতে শিখেছি, স্বরয়া মানে আ, রস্যই দীর্ঘই, ঠিক আছে, রস্যু দীর্ঘ, ঠিক আছে, তারপর রস্যলি, লি তো এখন নেই, এ ওই ও ও, এগুলো হচ্ছে আমাদের স্বর। লিখেছি যেহেতু স্বরবর্ণ, মুখে বলেছি স্বরধ্বনি। কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। এই যে 11টা আমাদের কাছে স্বরধ্বনি রয়েছে, এই স্বরধ্বনির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। দেখুন স্বরধ্বনিকে 2টা প্রকারে আলোচনা করা যায়, একটা হচ্ছে হ্রস্বস্বর আর একটা দীর্ঘস্বর। হ্রস্বস্বর মানে ছোট, দীর্ঘ নাম দিয়ে বুঝতে পারছেন এটা দীর্ঘ হবে। যেমন অ ই ও রসলি, এগুলো হচ্ছে আমাদের হ্রস্বস্বর। মনে রাখতে হবে, কারণ পরীক্ষার মধ্যে দিয়ে দেবে নিচের কোনটা হ্রস্বস্বর, ও দিয়ে দেবে এ, দিয়ে দেবে এ ও ও আর রসল্লি, তখন আনসার করতে হবে রসল্লি। তো এই জিনিসগুলি মনে রাখতে হবে, ঠিক আছে। তো দীর্ঘস্বর কি? পরীক্ষার মধ্যে আসবে আ কীরকম, আ হচ্ছে একটা দীর্ঘস্বর। বিভিন্ন অপশান মিলিয়ে দেবে, আপনি যেন আনসারটা খুঁজে বের করতে পারেন, বা আপনি জানলে আনসারটা করতে পারবেন। তাহলে দেখুন আ ই মানে সরায়া রশি দীর্ঘ, এ ও ও এগুলো। এখন দেখুন তারপরে হচ্ছে প্রতস্বর। প্রতস্বর এক কথায় বলতে গেলে আমরা যখন গান করি বা আবৃত্তি করি বা কাউকে ডাকাডাকি করি বা যখন আমরা কান্না করি, তখন আমরা প্রতস্বরের ইউজ সবচেয়ে বেশি করি। মানে যখন আমরা টেনে টেনে কথা বলি তখন তাকে বলা হয় প্রতস্বর। যেমন আমরা অনেক সময় মা ধরুন অনেক দূরে দাঁড়িয়ে আছে, আমরা এরকম বলি ও মা, লাস্টে একবার আ আসছে, বা ও বাবু, ও স্বরধ্বনি যখন টেনে টেনে উচ্চারণ করি তখন এটাকে বলা হয় প্রতস্বর। গানের ক্ষেত্রে দেখবেন অনেক বড় টান দেওয়া হয়, ঠিক আছে, তখন প্রতস্বরের ইউজ করা হয়। তারপর দেখুন আমরা চলে যাচ্ছি স্বরবর্ণ। স্বরবর্ণ দেখুন বাংলা বর্ণমালায় স্বরবর্ণ আছে 11টি, একটু আগে যে আমি বললাম। অনুনাসিক বা সানুনাসিক স্বর দন্তস্বইব হবে। এখন পরীক্ষার মধ্যে অনুনাসিক বা সানুনাসিক স্বর কাকে বলে কখনোই আসবে না, আপনাকে উদাহরণের কথা বলা হবে বা দিয়ে বলবে এখানে নিচের কোনটা অনুনাসিক বা সানুনাসিক স্বর। তো দেখুন এখানে বলা হচ্ছে চন্দ্রবিন্দুর সাহায্যে বোঝানো হয়। আপনারা যখন কোনো একটা বানানের মধ্যে চন্দ্রবিন্দু খুঁজে পাবেন তখন ধরে নেবেন এটা অনুনাসিক বা সানুনাসিক স্বর। যেমন বাঁশ, বাঁশি, চাঁদ, এগুলোর মধ্যে চন্দ্রবিন্দু আছে, তার জন্য এগুলো হচ্ছে অনুনাসিক বা সানুনাসিক। এখন ধরুন এখানে রয়েছে মৌলিক স্বর। একটা থাকবে মৌলিক, একটা থাকবে যৌগিক। মৌলিক মানে যাকে আপনি ভাঙতে পারবেন না, যৌগিক মানে হচ্ছে যাকে ভাঙা যায়, ঠিক আছে। দেখুন যেসব স্বরধ্বনিকে বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না তাদেরকে মৌলিক স্বরধ্বনি বলে। তো মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি, অ আ ই উ এ ও এ, ঠিক আছে। আর আমাদের যখন যৌগিক স্বরধ্বনি যাকে আমরা ভাঙতে পারবো, দেখুন কাকে ভাঙতে পারি, ওইকে আমরা ভাঙতে পারি। ওই কি দিয়ে হচ্ছে ও যোগ, ওই হচ্ছে এ যোগ রশি হবে নাকি, একটু দেখতে হবে। আর ও এখানে ও হবে, এটা ওকে ও যোগ রস্য দিয়ে আমরা ভাঙতে পারি, তাহলে এটা এই হচ্ছে। তো যখন ভাঙতে পারবো তখন এটাকে বলা হবে যৌগিক স্বরধ্বনি। এবার নিহিত স্বরধ্বনি, ভেরি ইম্পর্ট্যান্ট। নিহিত মানে লুকিয়ে আছে, যে জিনিসটা লুকিয়ে থাকবে। দেখুন যে সকল স্বরধ্বনির উচ্চারণ করার সময় দেখা যায় না,
তখন তাকে বলা হয় নিহিত স্বরধ্বনি। যেমন ফলন, দেখুন ফলন বানানটাকে যদি আমরা বলি একটা এখানে দেখবেন একটা লিখিত স্বরধ্বনি রয়েছে, দেখুন ফ, ফলনকে বাংলা কী হয়, ফ যোগ অ যোগ ল যোগ অ যোগ দন্তন্য, কিন্তু লেখার মধ্যে আমরা ফ পেলাম, ল পেলাম, দন্তন্য পেলাম। এখানে যে দুইটা অ আছে, দুইটা অ কিন্তু ফলন বানানের মধ্যে নেই, যেহেতু লুকিয়ে আছে, এগুলিকে বলা হয় নিহিত স্বরধ্বনি। আরেকটা উদাহরণ দিয়ে আমি লিখলাম গগন, গ গ মূর্ধন্য। এবার গগনটা আমরা বাংলা কী পাবো, গ যোগ অ, মানে গ যোগ আবার গগন, গ যোগ অ, তারপর মূর্ধন্য না দন্তন্য হবে একটু দেখতে হবে। তো দেখুন এই যে অ দুইটা লুকিয়ে আছে, লেখার মধ্যে নেই, বানানের মধ্যে, এগুলোকে বলা হয় নিহিত স্বরধ্বনি। তারপর দেখুন আমাদের কাছে রয়েছে অদ্যস্বর। তো অদ্যস্বর কি, রস্যই, রস্যু, এ ও এই চারটি স্বর অদ্যস্বর হিসেবে উচ্চারিত হয়। তাহলে এই চারটা মনে রাখবেন, পরীক্ষার মধ্যে কিন্তু আসবে, তো আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। ভালোভাবে অনেকবার দরকার রিভাইজ হবো, কিন্তু রিভাইজ করব, কিন্তু দেখবো আমরা কিভাবে নেক্সট টাইম যখন পরীক্ষা হয় কিভাবে আমরা পাস না করে থাকি। এমনভাবে আমরা আরডিএন স্টাডি চ্যানেলে আমরা এমনভাবে ক্লাস করব, আপনারাও এমনভাবে পড়ার চেষ্টা করবেন যেন কোনোভাবেই দ্বিতীয়বার আর ব্যর্থ না হন। প্রথমবার ব্যর্থ হয়েছেন, এটা আমরা সিঁড়ি হিসেবে ধরে নিচ্ছি, কিন্তু দ্বিতীয়বার যেন আমরা সাফল্যের মুকুটটা পরতে পারি। তারপর দেখুন, তারপর আমাদের কাছে রয়েছে, তো দেখুন তারপর যেটা আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে এই চারটা যে মুখস্থ করতে পারবে সে ভালো একটা, যদি এখান থেকে প্রশ্ন আসে আনসার করতে পারবে, কারণ এগুলো মনে রাখা কোনোভাবেই সম্ভব নয়, এই চার্টের মাধ্যমেই মনে রাখতে পারেন। তো দেখুন আমি এইভাবে একটা বক্স করলাম, আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আবার করছি। তারপর এইভাবে একটা দাগ টানলাম, এইভাবে একটা দাগ টানলাম, এখানে লিখলাম রস্যই, এখানে এখানে এ, মানে যেটাই হোক বানান, এটা আমার উচ্চারণ হয় না। এটা রস্য, এটা ও, এটা অ, আর এটা হচ্ছে আ। ক্লিয়ার ব্যাপারটা? এখন প্রশ্ন হচ্ছে এই যে এগুলো বললাম, কেন বললাম, আপনি এই তিনটা মনে রাখবেন, সামনে দিয়ে রয়েছে, এই তিনটা পিছনে, এখানে আটা হচ্ছে মধ্যে, এই জিনিসটা মানে একদম আপনার ব্রেনের মধ্যে বসিয়ে নিন, চোখ বুঝলে ওই জন্য এই চারটা চলে আসে, তাহলে আনসার করতে পারবেন। তার কারণ কি, এখানে দেখুন লেখা আছে সন্মুখ স্বরধ্বনি, কখনোই প্রশ্নের মধ্যে আসবে না সন্মুখ স্বরধ্বনি কাকে বলে, আসবে নিচের কোনটা সন্মুখ স্বরধ্বনি, বা রস্যই কীরকম, সন্মুখ স্বরধ্বনি পশ্চাৎ নাকি কেন্দ্রীয় নাকি কোনোটিই নয়, তখন কিন্তু আনসার করতে হবে। তো সন্মুখ মানে কি সামনে, তাহলে এই যে চারটা বললাম এটা সামনে কি আছে, এগুলো রয়েছে, তাহলে রস্যই, এ আর অ, এগুলো হচ্ছে সন্মুখ স্বরধ্বনি। এগুলো পিছনে রয়েছে, তাহলে রস্য ও অ, এগুলো হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। দেখুন এটা মধ্যে আছে, তাহলে কেন্দ্রে আছে, তাহলে এটার নাম কেন্দ্রীয় স্বরধ্বনি, আ হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্বরধ্বনি। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছেন, সামনে থাকলে সন্মুখ স্বরধ্বনি, তাহলে আপনি যখন চারটা আপনার ব্রেনে চলে আসবে এই বিষয়টা, তখন নিশ্চয়ই আপনারা আনসার করতে পারবেন। আজকে জাস্ট আমরা স্বরবর্ণ বা স্বরধ্বনি নিয়ে আলোচনা করব, নেক্সট ক্লাসে আমরা ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা করব। আমরা দেখব কিভাবে ত্রিপুরা টেট আমরা কিভাবে ক্লিয়ার হয় না, কিভাবে প্রশ্ন করে, এটা আমরা এবার দেখার আছে। তারপর দেখুন এখানে বলা হচ্ছে প্রসারিত বা প্রসৃত স্বরধ্বনি, তারপর কঞ্চিত বা বর্তুল স্বরধ্বনি, তারপর মধ্যস্থ স্বরধ্বনি। তারপর প্রসারিত বা প্রসৃত স্বরধ্বনি কি, এইগুলি রস্যই, এ আর অ। ক্লিয়ার? আর কুঞ্চিত বা বর্তুল কি, রস্য ও অ, ঠিক আছে, এগুলো। আর দেখুন মধ্যস্থ মানে মধ্যে আ, তাহলে আমরা একটা জিনিস রিলেট করতে পারি, যেগুলো সন্মুখ স্বরধ্বনি ছিল এগুলোকে আমরা প্রসারিত বা প্রসৃত স্বরধ্বনি বলতে পারি, যেগুলো পিছনে ছিল পশ্চাৎ স্বরধ্বনি এগুলোকে আমরা কুঞ্চিত বা বর্তুল স্বরধ্বনি বলতে পারি, যেটা আমাদের কাছে কেন্দ্রীয় স্বরধ্বনি ছিল এটাকে আমরা মধ্যস্থ স্বরধ্বনি বলতে পারি। তারপর দেখুন আমাদের কাছে রয়েছে দারুণ একটা জিনিস, উচ্চস্বর, উচ্চ মধ্যস্বর, নিম্নস্বর, নিম্ন মধ্যস্বর। প্রথমে আমরা দেখে নিই উচ্চস্বর, তাহলে দেখুন এই দাগের মধ্যে সবচেয়ে উঁচা এটা আছে, এটা নিচে আছে, এটা কিন্তু উচ্চের মধ্যে, এটা মধ্যে আছে আবার উপরের দিকে আছে, তাহলে উচ্চ মধ্য হবে। এই দাগটা কি হবে, মধ্যে আছে কিন্তু নিচের দিকে, তাহলে নিম্ন মধ্য হবে। তাহলে আমরা এখানে দেখে নিই, দেখুন এই চারটা সবটা মনে রাখতে পারলে আমরা পারবো। উচ্চস্বর হচ্ছে রসি রসু, কারণ কি এই যে রসি আর রসু উপরে রয়েছে। এখন নিম্ন স্বরটা দেখে নিই আ, দেখুন নিচে আ রয়েছে। এখন উচ্চ মধ্যের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে উচ্চ মধ্য, উপরের দিকে আবার মধ্যে আছে, তাহলে এও হচ্ছে উচ্চ মধ্য। আর নিম্ন মধ্য কি, এ আর অ, এই দেখুন এটা।
আশা করি বুঝতে পেরেছেন চারটা কতটা গুরুত্বপূর্ণ। আমরা খুব কষ্ট করে ক্লাসটা নিয়ে এসেছি। ক্লাসটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন আশা করি। তো এবার আমরা দেখার আছে, মানে আমি এবার দেখবো কীভাবে হয়। আরডিএন স্টাডি চ্যানেলের সাথে দেখুন, আমি জান প্রাণ দিয়ে দেবো এবার, এমনভাবে করব, দরকার হয় 2 ডাবল পরিশ্রম করব, কিন্তু এবার দেখার আছে। কিন্তু আপনাদেরকে পড়তে হবে, বিষয়টা মনে রাখবেন, পড়তেই হবে, দিন রাত্র এক করে পড়তে হবে। যেহেতু আপনি বিএড করেছেন, এই লাইনে এসেছেন, তাহলে কেন করবেন না, আপনাকে করতেই হবে। ঠিক আছে, সংবৃত্ত স্বরধ্বনি কি? দেখুন রস্যি রস্য হচ্ছে সংবৃত, আর দেখুন বিব্রত কি? আ, এর মানে যেটা উচ্চ স্বর ছিল এটা সংবৃত, আর যেটা নিম্ন স্বর ছিল এটা হচ্ছে বিব্রত স্বরধ্বনি। অর্ধবিব্রত, যেহেতু বিব্রতর কাছে, মানে এটা হচ্ছে বিব্রত, তাহলে বিব্রতের কাছে এটা অর্ধবিব্রত হবে, মানে এ আর অ। তাহলে এটা যেটা নিম্ন মধ্য ছিল, আর অর্ধ সংবৃত্ত স্বর এটা হবে সংবৃত্তের কাছাকাছি, এটা ছিল সংবৃত্ত, এও। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছেন। তো এখানে দেখুন একদম চারটা খুব সুন্দরভাবে আছে, একটু দেখে নেবেন, আশা করি বুঝতে পারবেন সব কিছু। সম্মুখ, কেন্দ্রীয়, যা যায় দেখুন, কেন্দ্রীয় মধ্যে পড়ছে, মধ্যস্থর মধ্যে পড়ছে, উচ্চস্বর এটাকে আবার সংবৃত বলা হয়। একদম সুন্দরভাবে চারটা আছে, একটু দেখে নেবেন। তো এই হচ্ছে আজকের ক্লাস। কিন্তু বিষয়টা শুনুন, আরডিএন স্টাডি কোচিং সেন্টারে আপনারা কি করতে পারেন, ভালোভাবে ক্লাসগুলো বোঝার জন্য আমাদের যে ফ্যাকাল্টি রয়েছে স্যার, তারা খুবই অভিজ্ঞ, তারা করাবেন, আমিও সঙ্গে রয়েছি। তবে আপনাদের কি করতে হবে, আপনাদের কোচিং সেন্টারে আসতে হবে পড়ার জন্য। তো তার জন্য অ্যাডমিশন নিতে হবে, তার জন্য কল করবেন বিস্তারিতভাবে জানার জন্য 6009186104 এই নম্বরে। এছাড়া আরেকটা নম্বর, এটার মধ্যে কল না লাগলে করবেন 8794928503। এখন বলবেন স্যার অ্যাডমিশনের ম্যাটারটা বলুন। অ্যাডমিশনের জন্য আপনাদেরকে টেট টু বা 1 বা এসটিজিটির জন্য অ্যাডমিশন নিতে চাইলে অ্যাডমিশন ফি 5000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন দিচ্ছেন, আপনাদেরকে নোটগুলো প্রোভাইড করা হবে জেরক্স থেকে ধরে, তার জন্য টাকা দিতে লাগবে না। পরীক্ষা দেবেন, টাকা দিতে লাগবে না, এটা থেকে আমরা ম্যানেজ করব। এখন সপ্তাহে 2 দিন ক্লাস হবে। আমাদের প্রথম ব্যাচ যেমন অ্যাডমিশন চলছে, আজ থেকেই চলছে। তো প্রথম যে ব্যাচ এটা আমরা শনি রবিবারে করব, সপ্তাহে 2 দিন। তো এই যে ব্যাচটা হবে, এই ব্যাচটার জন্য অ্যাডমিশন চলছে, প্রথম ব্যাচের জন্য। তো আপনারা অ্যাডমিশন নিতে পারেন। তো মান্থলি পেমেন্ট কত করতে হবে? 500। অনেকের প্ল্যান রয়েছে এসটিজিটি টেট 2 নেবেন, তাহলেও এটার জন্য অ্যাডমিশনের ভিডিও আসছে, এটার জন্য 8000 অ্যাডমিশন ফি দিতে হবে, আর মাসে 1000 টাকা মান্থলি পেমেন্ট করতে হবে। আর আমাদের যে অভিজ্ঞ ফ্যাকাল্টিরা রয়েছেন তারা সুন্দরভাবে বুঝিয়ে দেবেন, আমি তো সঙ্গে রয়েছি, আমি এবার জান প্রাণ দিয়ে দেব। আপনারা আরডিএন স্টাডি চ্যানেলের সাথে থাকবেন, ফ্যামিলিটাকে বড় করবেন, আমাদের ফ্যামিলির মাধ্যমে যেন আমরা অনেক কিছু শিখতে পারি। এখানে এরকম নয় আমি শিক্ষক, এরকম কোনো বিষয় নেই, আমরা সবাই মিলে শিখতে চাই। আপনারা কমেন্টের মাধ্যমে কোনো কিছু ভুল হলে ধরিয়ে দেবেন, আনসারটা বলে দেবেন, এতে আমি অনেক খুশি হই। আমরা চাই সবাই মিলে যেন আমাদের সাকসেস রেটটা বৃদ্ধি করতে পারি। তো এবার দেখার বিষয় আছে, আপনারা শুধু ক্লাসগুলো দেখুন। যারা অ্যাডমিশন নেবেন তাদেরকে তো আমরা এই জান প্রাণ দিয়ে দেবো একদম সামনাসামনি। আর যারা ইউটিউবে রয়েছেন আপনারাও চিন্তা করবেন না, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব। আপনারা যারা যারা একদম বিনামূল্যে, আপনারা অনেক কিছু পাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য কালকে একটা ভিডিও আসছে, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও চাইলে অ্যাড হতে পারেন, যেখানে আপনারা বিনামূল্যে অনেক কিছুই পেয়ে যাবেন। তো আমরা এই ব্যবস্থাই করছি। আশা করি আরডিএন স্টাডি চ্যানেলের সাথে থাকবেন। সো স্টে উইথ আরডিএন স্টাডি অ্যান্ড গেট সাকসেস।